কিন্তু আমি কিছুদিন সময় চাই মা। শায়লা বেচায় মুখে বলল, তোর বাবার হার্টে 25% ব্লক, বাইপাস করা হয়েছে 2বার, আর বাঁচবি বা কতদিন? একটা মাত্র ছেলে তুই, একটা বউ দেখার বড়ই স্বাদ তার। তার সে স্বাদটা পূরণ করতে দে অন্তত। আহনাব কিছু বলতেই যাবে, ঠিক তখনই ওর একমাত্র ছোট বোন অহনা এসে বলল, কে আর বিয়ে করবে মা, প্রেম করে কুল কিনারা পাচ্ছে না। আহনাব বোনের কথায় রেখে গিয়ে বলল, কি বলিস সব আবল তাবল? অহনা হেসে হেসে বলল, আবল তাবল বলি না মা, একদমই না। রোমাঞ্চের আমি কিছুই বলি না। গতকাল যে পাঞ্জাবি পরে গেলি, আসলে আরেক পাঞ্জাবি পরে, আর সেই পাঞ্জাবিতে লিপস্টিকের দাগ আর একটা কোকড়ানো চুল পাওয়া গেল। আর আজ আবারও সেই একই রকম একটা কোকড়ানো চুল শার্টের বোতামে লেগে আছে। সেটা কি কেউ খেয়াল করেছে? আহনাব এই কথা শুনে অহনার একটা চুলের বেনি টেনে ধরে বলল, এত গোয়েন্দাগিরি করতে হবে না শার্লক হোমসে ভাতিছে। মিশির আলীর নানি জনাব আহনা। অহনা কান্নারত স্বরে বলে উঠল, ভাইয়া চুল ছাড়ো, মা বাঁচাও আমাকে, ভাইয়াকে মারো। আহনাব বোনকে কানে কানে বলল, আর যদি ভুলেও গোয়েন্দাগিরি করিস তাহলে চুল কেটেই দেব, আর বোমকেশ বক্সির লগে তোর বিয়ে দিয়ে দেবো। আহনাব ছেড়ে দিলে অহনা দৌড়ে পালালো। আহনাব অবাক হয়ে লক্ষ্য করলো যে সত্যি সত্যি তৃষার মাথার একটা লম্বা কোকড়া চুল ওর সাদা শার্টের বোতামের সাথে লেগে আছে। আহনাব অতি যত্নে চুলটা হাত বুলিয়ে সেটা একটা কাগজে মুড়ে ড্রয়ারে রেখে দিল। ওদিকে শায়লা 2 ভাই বোনের এই খুনসুটি দেখে ঝালাপালা হয়ে গেছে। তাই এইসব দেখা বাদ দিয়ে এবার সে গেল আহনাফের জন্য খাবার বাড়তে। ছেলেটা তার একদমই শুকিয়ে গিয়েছে, জিম করা পেঁচানো শরীরটা কেমন নিস্তেজ হয়ে গিয়েছে। এদিকে আহনাফের লকারে রাখা তার ফোনটা বের করে দেখলো প্রায় 25টা মেসেজ করেছে কেউ তাকে। এত মেসেজ, ফোনের ইনবক্স ফুল, আর মেসেঞ্জারেও কয়েকটা আইডি থেকে অসংখ্য মেসেজ। আহনাফ ভাবলো, এত ডিস্টার্বিং পার্সনটাকে এবার দেখে নিতেই হবে। এর ডিস্টার্বের জন্যই ফোন বাড়িতে রেখে যেতে হয় প্রতিদিন। মেসেজ পরে আহনাফের আর বুঝতে বাকি থাকলো না যে এই আইডি থেকে সারাদিন ওকেই ফলো করে, কোথায় যায় কি করে সবই এর জানা। আশ্চর্য, এটাও জানে যে তৃষাকে সে বাইকে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। পরের দিন সকালে তৃষার আর কলেজে যাওয়া হলো না। পায়ের ব্যথা সে সারা রাত আর ঘুমোতে পারেনি, আর বৃষ্টিতে ভেজার কারণে জ্বর এসে গিয়েছিল শরীরে। আহনাফ গোটা ম্যাথ ক্লাসে জুড়ে তৃষাকে ফিল করছে। একটা মেয়ে একদম শেষ বেঞ্চিতে বসে মাথাটা নিচু করে গোটা ক্লাস জুড়ে মনোযোগ দিয়ে অঙ্ক কষে। সেই একটা মনোহরণী মেয়ের জন্য আজ গোটা ক্লাসটা ফাঁকা ফাঁকা লাগছে। ক্লাসে আহনাফকে কেউ কোনোদিন ভাবুক হয়েতে দেখেনি। হাস্যোজ্জ্বল মুখে হাস্যরস মিশিয়ে গণিত বোঝায় সে। আর সে তৃষার ভাবনা থেকে নিজের মনকে ছুটি দিতে পারছে না। তৃষার মাথার চুল দুটি সে আগের রাতে বহুক্ষণ দেখেছে। তৃষার নিষ্পাপ চাহনি তাকে ভীষণ টানছে। সে কেমন জানি একটু আনমনা হয়ে আছে দেখে ক্লাসে দুষ্ট মেয়েদের গ্যাংস্টার বিভা আহনাফকে বলে উঠল, বিষয় কি স্যার, আজ আপনার মন খারাপ নাকি? আহনাফ উত্তরটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে বলল, মন খারাপ, তবে যেদিন তুমি ম্যাথে A+ আনতে পারবে সেদিন আমার মন ভালো হবে। স্যার এই কথায় ক্লাসের সবাই হেসে দিল, কারণ এই ক্লাসে বিভা অঙ্কে সবচেয়ে কাঁচা। 20-25 তুলতে ওর হিমশিম খেতে হয়। একবার ডানে তাকায় তো আরেকবার বামে, আর না হয় নকল করে। পরীক্ষার দিন পিঠে চিমটি কাটতে কাটতে ও পার্থ নামের এক ছেলে পিঠের চামড়া পর্যন্ত তুলে দিয়েছিল। পরে দায়িত্বরত স্যাররা ওর সিট চেঞ্জ করে দেয়। গত ক্লাস পরীক্ষায় সে 20-এ মাত্র 5 পেয়েছিল, তাও ক্লাসের ফার্স্ট বয় লিওনেটটা দেখে লিখেছিল বলে। বিবার ঘনিষ্ঠ বান্ধবীরা সবাই ওকে বারবার বলেছিল আর্টস নিতে, কিন্তু ও নিজের সিদ্ধান্তে অটল। একমাত্র আহনাফ সায়েন্সের ম্যাথ ক্লাস নেয় বলে ও সায়েন্স নিয়েছে, সাথে ম্যাথও নিয়েছে, নইলে কৃষি গার্হস্থ্য নিত। দুর্বল বলে আহনাফ প্রথম দিকে ওকে একটু বিশেষভাবে পড়া বোঝাতো, কিন্তু দুষ্টু বিভা এসবের সুযোগ নিত। আহনাফ যখন অঙ্ক বোঝাতো তখন ইচ্ছে করে এমনভাবে বসতো যেন ওর শরীর আহনাফের সাথে ধাক্কা লাগে অথবা আঙুলের টাচ লাগে। আহনাফ দূরত্ব বজায় রেখে চললেও ইচ্ছাকৃতভাবে গায়ের ওপর ঢলে পড়তো সে। আর কয়েকদিন আহনাফের কাছে প্রাইভেট পড়ার পেছনে ধামা ধরা ছিল, কিন্তু আহনাফ প্রাইভেট পড়াবে না বলে সরাসরি মানা করে দিয়েছিল। কিন্তু বিভা দমে যাওয়ার ছিল না, নিজের বাবাকে দিয়ে আহনাফের কাছে প্রস্তাব পাঠায় প্রাইভেট পড়ানোর। প্রতি মাসে 20,000 টাকার লোভনীয় অফার দেয় শুধু এই এক বিষয় পড়ানোর জন্য, কিন্তু আহনাফ সরাসরি মানা করে দেয়। 20,000 কেন, 20 লাখ দিলেও আমি প্রাইভেট পড়াবো না। আপনার মেয়েকে বলবেন ক্লাসে মনোযোগী হতে। ক্লাসে আমি সবাইকে পড়াই, পূর্ণ মনোযোগ দিলে ক্লাসের ওই 45 মিনিটই এনাফ। আহনাফের স্টেট কাট কথার কাছে হার মানে বিভার বাবাও। সেও একথা স্বীকার করে মেয়েকে ভালোভাবে বুঝিয়ে সুজিয়ে দেয় যেন ক্লাসেই মনোযোগী হয়, কিন্তু বিভা বেঁকে বসে কেঁদে কেঁদে বাড়িঘর এক করে আহনাফের জন্য। যেন আহনাফ কোনো খেলার পুতুল, আর বিভা
এমনভাবে আবদার করে যেমনভাবে কোনো শিশু মেয়ের বাবার কাছে তার প্রিয় পুতুলটার বায়না করে। বিবার বাবা রাহুল তালুকদার শহরের বিত্তশালীদের মধ্যে একজন। মেয়েকে এই বলে থামিয়ে রাখেন যে আহনাবের কাছে শুধু প্রাইভেট পড়া নয়, গোটা আহনাবটাকেই তোকে প্রাইভেটভাবে এনে দেব তোর জামাই করে। বাবার কাছে এই আশ্বাস পাওয়ার পর বিভা খুশিতে লাফাতে থাকে। তাই পরে আর প্রাইভেট পড়ার বায়না করে না। তবে আহনাবের সাথে শুধু নিজের সব মেলানোর চেষ্টা করে। আহনাব মানা করলেও এটা সেটা গিফট দিতে থাকে। সাজগোজ, বেশভূষা বা কথাবার্তায় সে আহনাবকে বহুবার ইমপ্রেস করতে চেষ্টা করেছে, কিন্তু আহনাব কোনোদিন ওকে বাধা দেয়নি। এভাবে আহনাবকে পাওয়ার আশায় বিভার প্রতিটা ক্লাসে পার হয় শুধু হা করে আহনাবের দিকে চেয়ে রয়ে। কারণ রাহুল তালুকদার ওকে এই বলে থামিয়ে রেখেছে যে তোমার বয়স আগে 18 হোক, তারপর আমি প্রস্তাব পাঠাবো। তবে বিভার যেন আর তর সহে না। বিভার নিজের এই বিয়ের বিষয় আগে কাউকে না বললেও আজ সে সবাইকে শাসিয়ে বলল, হ্যালো ক্লাস 11, ক্লাসের মেয়েরা সব শুনে রাখো, আহনাব স্যার শুধুই আমার, সে আমার ফিয়ন্সি, মানে বিয়ে ঠিক আমার তার সাথে। এতদিন কাউকে কিছু বলিনি, তবে আজ বলে রাখছি, ক্লাসের কেউ যদি আর কোনো দিন আমার আহনাফকে নিজের বর বা প্রেমিক বানানোর চেষ্টা মনেও আনে, তাকে আমি মেরে আলু ভর্তা বানাবো। যারা আমার চেনো তারা, যারা চেনে না তাদের এই কথা বুঝাই দিবা। বলে কি এই গুণটি? বিভার এহেন কথাবার্তা সব মেয়েরাই ভয়ে জড়সড় হয়ে গেল। এবি সত্যি অনেক ডেঞ্জারাস। নিজেদের প্রিয় বান্ধবীকে কলেজে না দেখে বিকেলে ক্লাস প্রাইভেট শেষ করে তৃণা ও স্নিগ্ধা ছুটল রেইনবো টাওয়ারে। রাত্রি কলেজে না গেলেও ওর সাথে সারাদিন ভিডিও কলে কথা হয় সবার। তিনজনই এটাই সারাদিন ভেবেছিল যে কি হলো তৃষার, কারণ তৃষা তো কলেজের ক্লাস বাদ দেওয়ার মেয়ে নয়। যেহেতু তৃষার কোনো সেলফোন নেই, সেহেতু ওর খবর নেওয়ার কোনো উপায় নেই। তাই তিনজনই একজোট হয়ে চলল তৃষার বাড়ি। মচকে যাওয়া পা নিয়ে তৃষা একটা বালিশ পিঠে দিয়ে আদো শোয়া হয়ে পড়ছিল। বান্ধবীরা এসে ওকে শাসিয়ে দিয়ে বলল, তুই পারিস তৃষা? তৃষা হেসে বলল, বারে, পা দিয়ে তো আর পড়তে হয় না, পা মচকে তাতে কি? কিন্তু প্রকৃত ঘটনা আর সে বান্ধবীদের সামনে খোলাসা করলো না। তৃষার দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, দোস্ত ব্যাপার কি? কাজল দিয়েছিলি নাকি চোখে? তৃষা এবারও আগের দিনে ঘটনা চেপে গেল যে ওকে সাজিয়ে গুছিয়ে পাত্রপক্ষের সামনে প্রদর্শন করা হয়েছিল। এবার তৃষাকে সারাদিন কি হয়েছে তা জানাতে লাগলো স্নিগ্ধা আর উষা আর তৃণা। বিভার সাবধানী বাতা থেকে শুরু করে রবির সাথে তৃণার ডেটিং বিষয়াদের সব আলোচনা শুরু হলো। স্নিগ্ধা কাঁদো কাঁদো হয়ে বলল, তৃষা রে, এবার আমার আর উষার কি হবে রে? শালি বিভা আজকে সবাইকে শাসিয়ে দিয়েছে, কেউ যেন আর আহনাব স্যারের দিকে না তাকাই। আহনাব নাকি ওর নিজের সম্পত্তি। তৃণা বলল, ইস থাম তো স্নিগ্ধা, আমার মনে হয় শালি মিথ্যা বলেছে। স্যার তো ওকে সেকেন্ডে অপমান করে, ও কেমনে স্যারের ফিয়েন্সে হয়? সব বানোয়াট, ঢঙ্গি, মিথ্যাবাদীটা সব বানিয়ে বলে নিশ্চয়। স্নিগ্ধা তার কাদা কাদা ভাব বজায় রেখে বলল, না রে দোস্ত, ওর কথার ধরন দেখে বুঝিস নাই? তুই বুঝবি কী রে, তোর তো আছে একজন, তুই সিঙ্গেল, মানুষের দুঃখ কি বুঝবি? রবি ভাই তো তোমার উঠতে বসতে চাটে। তৃণা হাসতে হাসতে বলে, আর কইস না বান্ধবী। উষা বলে উঠল, কি কমু না, তুই জানিস না তো তৃষা, এই তৃণা আজকে সকালে ওই নদীর ধারে ডেটে গিয়েছিল। যাওয়ার আগে দেখেছিলাম ওর ঠোঁট ভর্তি লিপস্টিক, আসার পর দেখি একদম ধলা ফুরফুরা ঠোঁট। তাহলে তুই বল কি পরিমাণ চাটন চাটে রবি ভাই, সেসব লিপস্টিক সাবার। তৃষা হেসে বলল, এ আর নতুন কি, যতবারে তুই ডেটিংয়ে গিয়েছিস প্রতিবারই তো ঠোঁটের লিপস্টিক গায়েব। এটা দেখে বেচারি উষার কি পরিমাণ কলিজা জলে তা কি তুই বুঝিস? তৃণা হেসে বলে, আচ্ছা বাবা, বুঝলাম। এবার আমি যত দ্রুত পারি তোদের জন্য 2টা বিএফ জোগাড় করব, আর এমন বিএফ যারা চাটার ক্ষেত্রে একেবারে ওস্তাদ। এই কথা বলার পর স্নিগ্ধা আর উষা দুজনে তৃণাকে পেটানো শুরু করে। একটু রাগঢাক করে কথা বলবি তো বেহায়া, সবাই হাসতে হাসতে বলল। তয় তৃষার বাপকে আমরা কিচ্ছু বলতে পারবো না, কারণ তৃষার ঠোঁট এমনিতে লাল টুকটুকা, ওর ঠোঁট খাইলেও আমরা ধরতে পারবো না, আর না খাইলেও ধরতে পারবো না। এই কথা শুনে তৃষা যাই পর নাই লজ্জা পেয়ে বলল, ইস, তোদের মুখে কোনো লাগাম নেই রে, দাদি শুনলে কি ভাববে? বলেই তৃণা ফিসফিস করা শুরু করলো, তুমি জানো না গো বান্ধবী, প্রেমের ছোঁয়া যে কত মধুর হয়, জানলে তুমিও প্রেম করার জন্য মাতাল হয়ে যাবা। স্নিগ্ধা তৃণাকে জেকে ধরলো, ইয়ার বল না, কেমন লাগে তোর যখন সে তোর কাছে আসে জড়িয়ে ধরে? তৃণা বলতে লাগলো, কি যে ভালো লাগে বান্ধবী, সারা শরীরে এক ধরনের প্রেমের ঢেউ খেলে যায়। যখন ওকে কাছে পাই মনে হয় সারা জীবন ওকে এভাবেই জাপটে ধরে থাকি। তৃণার কথা শুনে তৃষা আহনাফের কথা মনে পড়ে গেল। বৃষ্টির জলে দুজনের দেহ দুজনের সাথে লেপ্টে আছে। তখনকার স্মৃতি সে কোনোদিন ভুলতে পারবে না। যদিও প্রেম নাই ওদের মধ্যে, কিন্তু এই 2 দিনে আহনাফের জন্য
কিছু একটা সৃষ্টি হয়েছে ওর মধ্যে। রাতে স্বপ্নেও দেখেছে সে আহনাবকে, ওর জন্য একটা লাল গোলাপ নিয়ে এসে ওর চুলে গুজে দিয়েছে। না, তৃষা আহনাবকে নিয়ে তার এই অনুভূতি কাউকে বলবে না, থাক না, এটা এক একান্ত অনুভূতি হিসাবে। দুদিন পর তৃষা আবার কলেজে এলো। আহনাফের কাছে এই দুদিন দু চোখ মনে হলো। আহনাফের দু চক্ষু যেন তৃষা নামক মনোহরিণীর অমায়িক শুভ্র সে রূপটা দেখার জন্য মুখিয়েছিল। ম্যাথ ক্লাসে এসেই সেজন্য সে তৃষাকে বারবার পড়া ধরতে শুরু করলো। এইভাবে যতবার পড়া ধরা যাবে ততবার তাকানো যাবে ওর দিকে। দুইবার ডায়াসও ডেকে নিয়ে মার্কার ধরিয়ে দিল বিভিন্ন ইকুয়েশন সলভ করার জন্য। কিন্তু তৃষা এমনিতে দুদিন ক্লাসে অনুপস্থিত ছিল, তাছাড়া কোনো প্রাইভেটেও পড়ে না বলে কিছুই করতে পারছিল না। তাই আহনাব নিয়ম অনুযায়ী তৃষাকে দাঁড় করিয়ে রাখলো গোটা ক্লাস জুড়ে। এতে আহনাবের চক্ষু শীতল হলেও মনে মনে কষ্ট পাচ্ছিল তৃষাকে কষ্ট দিচ্ছে বলে। টিফিনের সময় সবাই যখন ক্যাফেতে নাস্তা করতে গিয়েছে তখন আহনাব তার পিয়নের দ্বারা তৃষার কাছে বার্তা পাঠালো, ছুটির পর কেবিনে এসো প্লিজ কামেলন, এই লিখে। তৃষার বুকের ভিতর ধুক ধুক করে উঠল এই বার্তা দেখে। অসংখ্য প্রশ্ন এসে ভিড় করলো মনোমগজে। ভেতরা একটু বেশি কনফিউশন হয়েতে থাকে। তৃষারও তাই হলো। বুক কাঁপার সাথে সাথে হাত পাও কাঁপতে শুরু করেছে। স্যার কি পানিশমেন্ট দেওয়ার জন্য রাখছে, নাকি গোয়েন্দাগিরি, নাকি অন্য কিছু? বান্ধবীদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে একা আহনাবের কেবিনে যাবে, এই ভেবে আরও ভয় পেতে লাগলো। ছুটির আগে সে বান্ধবীদের মিথ্যে বলল, আজ বাসা থেকে গাড়ি পাঠাবে রে, তোরা আজ চলে যা, আমি গাড়িতে করে যাব। এই কথা বলা সবাই বেশ খুশি হয়ে গেল। বারে এতদিনে তাহলে ওর বাবার শুভ বুদ্ধি হলো। তাহলে যাদের ডজনখানেক গাড়ি তাদের মেজায় অটোরিকশায় হোয়াট আর্নি। তাই সবাই যার যার মতো চলে গেল তৃষাকে রেখে। দূরে দূরে বকিয়ে তৃষা আহনাবের কেবিনে গেল। আহনাব তার সামনের সিট দেখিয়ে ইশারায় ওকে বসতে বলল। থ্যাঙ্কস স্যার। আহনাব বলা শুরু করলো একটা প্রশ্ন দিয়ে। প্রাইভেট পড়বে তুমি? জি মানে স্যার, মানে আমার কাছে প্রাইভেট পড়বে তুমি? তুমি ম্যাথ তো কিছুই পারো না, তাই ভাবলাম হয়তো প্রাইভেট পড়ো না, তোমার মধ্যে পসিবিলিটি আছে, তাই স্ব ইচ্ছায় পড়াতে চাচ্ছি। তৃষার বুকের ভেতর এতক্ষণ যে পাথর জেঁকে বসেছিল তা থেকে যেন সে এক্ষণে মুক্তি পেল। তবে তাকে প্রাইভেট পড়ানোর ফি কে দেবে সেটা ভেবে আমতা আমতা করে বলতে লাগলো। স্যার মাকে বলতে হবে, মা বাবাকে বলবে, তারপর আর কি। আয়না হেসে বলল, আচ্ছা বলো বেশ, তবে কোনো ফি লাগবে না, আমি এমনিতেই পড়াবো। ভার্সিটি লাইফে কত স্টুডেন্ট পড়িয়েছে এমনিতেই, তার ইয়েত্তা নেই। আর এখন তো মাশাআল্লাহ সেলফ সাফিসিয়েন্ট, আর এখন তো প্রশ্নই আসে না। তৃষা হাসি মুখে রাজি হয়ে গেল। টাকা দেওয়া লাগবে না শুনে মা অবশ্যই রাজি হবে, আর সে বাবাকেও ম্যানেজ করে নেবে। তৃষা জিজ্ঞেস করলো, আপনার বাসা যাব স্যার? আনাপ হেসে উত্তর দিল, না, ওই নদীর ধারে, ওখানটা বেশ নিরিবিলি। ভয় পেও না আবার, বিশ্বাস হয় আমাকে? নানা জায়গায় ছাত্রীরা তো আবার শিক্ষকদের দ্বারা হ্যারাজের শিকার হচ্ছে, তাই বললাম। আগে বলে রাখছি, যদি ওরকম ভয় থাকে তবে এসো না। তৃষা অবাক হলো। গোটা কলেজের ছাত্রীরা যাকে প্রতিনিয়ত হ্যারাস করে আসছে আর সে নীরবে সব সহ্য করে আসছে, কখনো কোনো মেয়েকে যে পাত্তা দেয় না সে হ্যারাস করবে আমাকে, ভেবে তৃষা একাই হাসতে লাগলো। তৃষা আহনাবের কেবিন থেকে বের হওয়ার আগে সে বলে দিল, আগামীকাল বিকেল 5টায় দেখা হচ্ছে ওই নদীর ধারে কুলগাছতলায়, কেমন? তৃষা আস্তে করে ওকে ডান বলে বিদায় নিল। আহনাব ওর চলে যাওয়ার পানে চেয়ে রইল। হাত থেকে চুল দুটো বের করে পরম যত্নে গাইতে লাগলো, তোমার প্রেমে জ্বলবো আমি যেন এক মরণ চিতা, রূপে তোমার ভাসবো আমি যেন এক ছন্ন ছাড়া। শহরের কোলাহল থেকে একটু দূরেই বয়ে গেছে ছোট এক নদী, নাম পূরবী। এখানে তৃষা আসেনি কোনোদিন। তৃণা প্রায়ই রবির সাথে এই নদীর তীরে ডেটে আসে। নদীর উত্তর দিকে কিছু রেস্টুরেন্ট আছে যেখান থেকে প্রকৃতির সৌন্দর্য খুব ভালো পরিলক্ষিত হয়। সেই সুযোগে রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও খুব ভালো একটা ব্যবসা করে নেয়। রেস্টুরেন্টগুলোতে প্রেমিক প্রেমিকা একান্তভাবে বসে গল্প করার জন্য কেবিন বানিয়ে নেয়। রবি আর তৃণা কখনো এসব রেস্টুরেন্টে বসে, আবার কখনো নদীর বালুর ওপরেই পত্রিকা বিছিয়ে বসে থাকে। খোলামেলা বৃক্ষরাজি ও নদীর স্রোতের কারণে এদিকটা তাপমাত্রা সহনীয় ও অত্যন্ত কুল। দক্ষিণ নদীর দিকে 1 কিলোমিটার পর্যন্ত কোনো জনবসতি নেই। বিস্তীর্ণ চর জুড়ে জন্মেছে শুধু সাদা কাশফুল, তার মাঝে মাঝে সারি সারি গাছ। এখানকার বেলে মাটিতে জন্মা জারুল ফুলের বাহার যেমন অত্যন্ত ও প্রণোদিত করে, তেমনি পাকা কাঁচা টক কুড় একাই জন্মে, একাই ঝরে পড়ছে। দূর দূরান্তের বসতিতে বাস করা শিশুরা আর কয়টা খায়, সব অনুর্বর বারু মৃত্তিকা খেয়ে উর্বর হওয়ার চেষ্টা করে মাত্র। এমনই এক পুলবৃক্ষের নিচে এসে তৃষা বসে আছে একা। ঘড়িতে সময় 5টা 5। মনে সামান্য সংকোচ। আহনাবকে নদীর তীরে কুল গাছের নিচে অপেক্ষা করতে বলেছে ঠিক 5টায়, তবে এখন সে আসেনি। নদীর তীরে এই একটাই বড় কুল গাছ,
এটার বিস্তার শিকড়ে আসর গেড়ে বসাও যায়, তবে সব মাঝারি থেকে ছোট। ওদের গোড়ালি শিকড় এতটা পোক্ত নয়। তৃষার কলেজের ক্লাস শেষ হয়েছিল 4টায়, আর বান্ধবীর সাথে কিছুক্ষণ কথাবার্তা আর অ্যাসাইনমেন্টের বিষয়ে প্ল্যান করে এখানে হেঁটে আসতে গিয়ে সে বেশ ঘেমে গিয়েছে। মাথার স্কার্ফটা খুলে চুলগুলো ছেড়ে দিল সে। নদীর স্রোতের সৃষ্টি হওয়া বাতাসের ঝাপটায় ওর লম্বা কোঁকড়ানো চুলগুলো উঠতে লাগলো। সময় গড়াচ্ছে। তৃষা বসে বসে দাঁত দিয়ে হাতের নখ কাটতে লাগলো। অপেক্ষা। আর ভাবতে লাগলো, এই গোটা জেলা শহরে সবচেয়ে ভালো শিক্ষকের কাছে আমি পড়তে যাচ্ছি, যার কাছে 1 ঘন্টার জন্য 5, 10, 15 বা 20 হাজারেরও পড়তে রাজি অনেকে। কিন্তু সে কাউকে পড়ে না, না ব্যাচে না সিঙ্গেলে। সে এরকমই মানুষ যাকে দেখলে নবী ইউনুসের মতো কলেজের মেয়েদেরও আঙ্গুল কেটে যাবে। সে কি না আমাকে পড়াতে যাচ্ছে? তৃষা ভেতরে ভেতরে ভীষণ উত্তেজনা অনুভব করলো, আর শকর গোজার করলো ওপরওয়ালার নিকট। মানুষ হাজার চেয়েও যা পায় না, সে তা না চাইতে পেয়ে গিয়েছে। এই স্যারের কাছে বললে A+ নিশ্চিত। তার স্বপ্ন বুয়েটে পড়ার। সেজন্য ম্যাথে অনেক ভালো একটা দক্ষতা থাকা জরুরি। মনে মনে এতদিন অনেক দোয়া করেছে যেন কোনো একটা ভালো ব্যবস্থা তিনি করে দেন, যাতে সে ম্যাথ ভালো দখলে আনতে পারে। আর তার মাও এক বাক্যে রাজি হয়ে গেল। তার কারণ কনক চাপা জহিরকে এই বলেছে যে তৃষা ওই আমেরিকান ছেলেকে বিয়ের জন্য রাজি হয়েছে। এই কথা শুনে জহির যার পর নাই খুশি হয়েছে, কারণ ওই জায়গায় বিয়ে হলে তার একটা বিজনেস ডিল কনফার্ম। ছেলের বাবা এদেশ হতে নিউয়ার প্রোডাক্ট ওদেশে ইম্পোর্ট করে, আর এ সবচেয়ে বড় প্রোডাকশন ও ডিলার হলো জহির শেখ। তাই এ বিয়ে শুধু দুটো ছেলেমেয়ের মধ্যে নয়, বরং $1,000,000 কারবারি বার্তা। আর তৃষাও এ বিয়েতে রাজি হয়েছে শুনে জহির খুশিতে প্রাইভেটের বিষয়ে হ্যাঁ করে দিয়েছে। শুধু প্রাইভেট নয়, তৃষা আর কি পড়তে চায় সেটাও পড়তে দিবে। প্রয়োজনে IELTS এর কোচিং করাবে। যদিও কনকচাপা নিজেই জানে তার মনের মধ্যে তৃষাকে নিয়ে কি পরিকল্পনা, আর কেনই সে তৃষার নামত দেওয়া সত্ত্বেও এরূপ বলে দিয়েছে। ওদিকে তৃষা এইসব ভাবতে ভাবতে আহনাব চলে এলো। কলেজের ক্লাসের সময় পরিহিত ফর্মাল সাদা শার্টের পরিবর্তে একটা ধূসর রঙের কটন টি-শার্ট ও ট্রাউজার পরে এসেছে। তৃষার পরনে সেই সাদা নীল কলেজ ড্রেসে। কাছে আসতেই আহনাবের সেই পারফিউমের গন্ধটা বা নাকে এলো। ঝকঝকে দিনের আলোয় তৃষা এই প্রথম এত ভালোভাবে লক্ষ্য করলো। স্যারের মতো হ্যান্ডসাম যুবক অত্র এলাকায় আর দ্বিতীয়টি নেই। এজন্যই মেয়েরা তার জন্য এত দিওয়ানা। তৃষা বসা থেকে উঠে দাঁড়ালো। আহনাব একটু ধমক সুরে বলল, তুমি এখানে? আর আমি খুঁজে খুঁজে অস্থির। তৃষা ধোক গিলে বলল, স্যার আপনি এখানে আমাকে বসতে বলেননি। আহনাব বলল, কেন তুমি এদিকে আসোনি জীবনে? ওই যে বড় বটগাছটা দেখা যাচ্ছে না, ওটার নামই কুল গাছ। কুল মানে ঠান্ডা। ওই গাছের নিচটা এচির মতো ঠান্ডা বলে ওইটার নাম কুল গাছ। তৃষা হাসবে নাকি কাঁদবে দ্বিধায় পড়ে গেল। বটগাছের নাম হয় কুল গাছ? হায় রে! আর সে কিনা বসেছে কুলবরের গাছের নিচে। তৃষা আর আহনাফ হেঁটে গিয়ে সেই কথিত কুলগাছতলা বটের নিচে বসলো। দুজন পাশাপাশি, মাঝখানে সামান্য দূরত্ব ব্যবধান। গাছের নিচটা গোল করে বাঁধাই করা। আহনাফ বলতে লাগলো, ব্যবসা গরমের ঠান্ডা না এখানে? তৃষা মাথা নাড়ল। এই জন্য এই গাছের নাম কুল গাছ। আর আমি এখানে আধা ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। বড় একটা শ্বাস নিয়ে আহনাফ বলল, তো তোমার ওই বিউটি পার্লার বহনকারী বান্ধবী সকল কই? তৃষার বান্ধবীদের বিউটি পার্লার বহনকারী বলায় তৃষার খুব হাসি পেল। স্যার কেন বলছে সেটাও ও বুঝতে পেরেছে, কারণ এমন কোনো দিনই নাই যে ওরা সাজগোজ ছাড়া কলেজে আসে। তৃষা হাসি চাপিয়ে বলল, স্যার ওরা আফসার স্যারের কাছে ম্যাথ পড়তে গেছে, আর তারপর তপন স্যারের কাছে ফিজিক্স, আর প্রবীর স্যারের কাছে কেমিস্ট্রি পড়ে। আর তুমি? তৃষার মন ভার করে বলল, আমি কোনো প্রাইভেট পড়ি না স্যার। SSCর রেজাল্ট কি তোমার? A+ স্যার, গোল্ডেন। তখনও কি প্রাইভেট পড়োনি? না স্যার। এত কথায় স্যার স্যার বলবে না প্লিজ। তো কি বলবো? স্যার ছাড়ে কথা বলবে। আচ্ছা স্যার। আবার? নো স্যার, এগেইন। আয়না ফেসে দিল, সাথে তৃষাও। চলো ম্যাথ করি। না চলো, আজ শুধু গল্প করি। গল্প? কি গল্প? আমি গল্প পারি না। তোমাকে বলতে হবে না, আমি বলছি, তুমি শুধু প্রশ্নের উত্তর দিও। তৃষা ভয় বলল, আচ্ছা। আহনাফ হাতে একটা কলম নাড়াতে নাড়াতে বলা শুরু করলো, এত ভয় পাচ্ছ কেন? প্রেম টেম করো? তৃষা ঢোক গিলে বলল, প্রেম? না স্যার। ভয় পাচ্ছ কেন? প্রেম না করলে কোনো ভয়ের বিষয় নয়, তবে গর্বের বিষয়। এখন তো প্রায় সবাই প্রেম করে, তাই জিজ্ঞেস করলাম। তোমাকে বিব্রত করে থাকলে দুঃখিত। আচ্ছা, তোমার বাবা মার পরিবার সম্পর্কে বলো। আমার বাবা নেই স্যার। আমার বয়স যখন 5 তখন বাবা মারা যায়। তৃষার চোখ ছলছল করে উঠল। আই এম সরি তৃষা। তো জহির সাহেব? উনি আমার সৎ বাবা। মা আবার বিয়ে করেন। থাক, আমি বুঝতে পেরেছি। অনেক সময় সত্যগুলো বেশ তেতো হয়। সুখ দুঃখ মুদ্রার এপিট ওপিট। তবে আমার মতে যে জীবনে স্ট্রাগল নেই সে জীবনে কোনো জীবনই নয়। সোনার চামচ মুখে নিয়ে জন্মাচ্ছে, সোনার চামচ অর্জন করে নেওয়াটা বেশি সম্মানের।
তৃষা এসব শুনে পাল্টা জিজ্ঞেস করলো, আপনার সম্পর্কে শুনি। আহনাফ বলা শুরু করলো, আমার বাবা মা দুজনেই টিচার। আমি দুই গর্বিত শিক্ষকের সন্তান। ছোট একটা বোন আছে সংসারের, এই তো। আর আমি ঢাবিতে পড়েছিলাম, জানো নিশ্চয়ই। ওখানে ফার্স্ট সেমিস্টারে আমি হলের গণরুমে থাকতাম। হলে রাজনীতি দেখলাম, শিখলাম। তারপর নিজের মতো করে একটা দল শুরু করলাম, রাজনৈতিক দল। মার খেলাম কয়েকবার, জেলও থেকেছি একবার 3 রাত। পড়াশোনা গোল্লায় গেল। মা অনেক কান্নাকাটি করে আমাকে বোঝালো। ওপর মহল থেকেও চাপ এলো আমি যেন রাজনীতি ছেড়ে যাই। তারপরও ছেড়ে দিলাম, বিশেষ ক্যাডার হলাম। আর এখন তোমাদের টিচার বনে গেছি। এই হলো আমার জীবন ইতিহাসের সারাংশ। তোমারই সারাদিন কিভাবে কাটে শুনি? তৃষা বলা শুরু করলো, কি বলবো স্যার, আমার জীবন আপনার মতো এত ঘটনাবহুল না। এই তো সকালে উঠি, পড়তে বসি, খেয়ে দিয়ে কলেজে আসি, ক্লাস করি, তারপর আবার গিয়ে পড়তে বসি, রাত হয়, ঘুমিয়ে পড়ি, আবার সকাল হয়, এভাবে চলতে থাকে। তার মানে তোমার জীবনে কোনো চ্যালেঞ্জ নেই, গোল নেই, ডেন্সিটি নেই, ড্রিম নেই? আছে স্যার, আমার খুব ইচ্ছা আমি বুয়েটে পড়বো, একজন ইঞ্জিনিয়ার হব। বেশ, অনেক বড় ড্রিম তোমার। জীবন যে পরিস্থিতিতে থাকুক না কেন, তুমি হাল ছেড়ো না, জানো। আমার ছোট থেকে ড্রিম ছিল আমি একজন বড় রাজনীতিবিদ হব। কিন্তু কি থেকে কি হলো, হয়ে গেলাম টিচার। বলে হো হো করে হেসে দিল আহনাফ। তোমাকে দেখে মনে হয় তুমি মানুষটা অনেস্ট। তবে নিজের ড্রিমের প্রতি অনেস্ট থেকেও হারিয়ে যেও না, ড্রিম থেকে সরে এসো না। তোমাকে দেখে আমার মনে হয়েছিল তোমাকে আমি সহজেই অপারেট করতে পারবো। তোমার মধ্যে আমি পসিবিলিটি দেখছি, পোটেনশিয়াল দেখছি। তাই স্বইচ্ছায় তোমাকে পড়াতে চেয়েছি। তৃষা হাসি মুখে বলল, আচ্ছা স্যার, আমি আপনাকে আশাহত করব না। শোনো তৃষা, নিজের গোলে যথাযথভাবে পৌঁছাতে হলে পূর্ব পরিকল্পনা থাকাটা বহু জরুরি। চলো আমরা আজ বসে বসে আগামী 1 মাসের একটা রুটিন করে ফেলি। তৃষা উত্তর দিল, আচ্ছা স্যার। দুজনে তাদের রুটিন করতে লেগে গেল। যাওয়ার সময় আহনাফ তৃষাকে বলল, আচ্ছা তৃষা, তুমি জানো তোমার কোকড়া চুলগুলো ভীষণ সুন্দর। এভাবে স্যারের মুখে নিজের প্রশংসা শুনবে তা তৃষা ভাবতেও পারেনি। লজ্জা লাল হয়ে গেল সে। আহনাফের সাথে পাঠ পরিকল্পনা করে বাসায় ফিরতে মাগরিবের আজান দিয়ে দিল। যে তৃষা 2 দিন আগেও বাসার সবার দ্বারে অপমানিত হতো, এখন তৃষা বাসায় আসতেই সবাই ওর তোয়াজ করা শুরু করে, বিশেষ করে ববিতা। তৃষা বুঝতে পারল না যে ব্যাপারটা কি। কনক চাপার সাথেও তৃষা তেমন কথাবার্তা বলে না সচরাচর, তবে আজ বাড়ি ফিরতে তৃষাকে তলব করলো। তৃষা, আসছো তাহলে বাসায়? তোমার পান্না আন্টি পার্লারে যাও তো, তোমার ইন্দু ফুপির সাথে। জলদি রেডি হয়ে আসো তো দাদু। আমি পার্লারে কি করব? তুমি পার্লারে গিয়ে যা খুশি করে আসো, যা মন চায় তোমার। ববিতা এত নরম সুরে কথা বলছে দেখে তৃষা অবাক হলো। তৃষা কাপড় চেঞ্জ করে আসতে দেখে ইন্দু রেডি হয়ে এসে গেছে। তারপর দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল পার্লারে। পান্ডা ইন্দুকে আর তৃষাকে দেখে মুখ খেলিয়ে হাসতে হাসতে ওদের সামনে এলো। তৃষামণি, তোমার চুলগুলো তো কার্লি, স্ট্রেট করে ভালো একটা কাট দিয়ে দিইছো না? তৃষা সরাসরি মানা করে দিল। পান্ডা মুখটা একটু মলিন করে আবার হাসি টেনে এনে বলল, আচ্ছা না করো স্টার্ট, যা করতে মন চায় তাই করো। ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, স্পা। জানো তৃষা, আমি ভাবতেও পারিনি যে তোমাকে আমার বোনের আর দুলাভাইয়ের এত পছন্দ হবে। তৃষা হেসে বলল, আচ্ছা পেডিকিউর ম্যানিকিউর করেন। তৃষাকে পেডিকিউর মেডিকিউরে বসিয়ে দিয়ে ইন্দু আর পান্না বসেছে গল্প করতে। ইন্দু বলতে লাগলো, আমাদের তৃষার ভাগ্যটা কত ভালো না রে, মিলিনিয়ার ছেলে ওকে পছন্দ করে নিয়েছে। পান্না বরাবরের মতো দাঁতগুলো কেলিয়ে বলল, হ্যাঁ রে, ওদের ফ্যামিলি এতটা আধুনিক যে দিনে 10 বার ওরা পার্টিই করে। খুব আমোদ প্রিয় রে, আর ওরা খুবই ফ্রি মাইন্ডেড রে। তৃষা সাহস করে বলে ফেললো, কিন্তু পান্না আন্টি, আমি আপনার বোনের ছেলেকে বিয়ে করব না। কিন্তু ভাবলো তৃষা হয়তোবা এমনিতে এসব বলছে, তাই তৃষাকে থামিয়ে এক নাগারে বলতে লাগলো, ওরা এমনই ফ্যামিলি রে তৃষা, তুই ইচ্ছে করলে সপ্তাহে 2 দিন অন্য কারোর সাথেও রাত কাটাতে পারবি, আর ইচ্ছে করলে বয়ফ্রেন্ডও রাখতে পারবি। ওদের কাছে বিষয়টা জাস্ট একটা ফর্মালিটি, এটা কোনো ধরাবাধা নেই। ইস, আমি কেন যে তোর মতো সুন্দরী হলাম না, তাহলে এরকম আমেরিকান ফ্রি মিক্সিং একটা পরিবারে আমিও সেটেল হতে পারতাম। তৃষা বুঝতে পারলো এর মতো অসভ্যকে আর কিছু বলে লাভ নেই, যা বলার মাকে বলতে হবে। তৃষার পেডিকিউর মেনিকিউর করতে মাত্র আধা ঘন্টা লাগলে ইন্দ্রমুখীর স্পেশাল গোল্ড ফেসিয়াল, পেডিকিউর, মেনিকিউর, ব্রু প্লাক, আপার লিপ ইত্যাদি করতে আরও 2 ঘন্টা লেগে গেল। তৃষা ভেতরে ভেতরে বেশ তারা অনুভব করছিল বাসা যাওয়ার জন্য, কারণ আহনাফ অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করতে করতে সময় লাগবে। তাছাড়া মায়ের সাথে একটা বোঝাপড়া করতে হবে। মা কেন ওকে না জানি সবাইকে এটা জানিয়ে দিয়েছে যে তৃষা বিয়েতে রাজি। এই প্রশ্ন না করা পর্যন্ত তৃষার শান্তি নেই। কিন্তু ইন্দুকে বলে কোনো লাভ নেই। এর আগেও একবার ইন্দুর সাথে পার্লারে এসে এভাবে ফেসে গিয়েছিল। সেদিন ছিল এসএসসির ফিজিক্স পরীক্ষার আগের দিন।
পার্লার থেকে একে একে সব মানুষ বের হয়ে গেলেও ইন্দুর সাজগোজ আর শেষ হয় না। এদিকে তৃষা গোটা বই রিভিশন দেওয়া বাকি। রিভিশনের অভাবে ফিজিক্স পরীক্ষাও বেশি ভালো হলো না তৃষার। কর্ণর ইঞ্জিন চক্র ভুল করে আসলো, সাথে তাপগতিবিদ্যার সূত্র কিসব হাজিবাজি লিখেছিল, আবছা আবছা মনে ছিল, তার উপর ভিত্তি করে লিখেছিল। ভেবেছিল A+ আর আসবে না, তারপরও কীভাবে জানি 85 মার্ক নিয়ে A+ এলো। বিন্দু সব কাজ শেষ করে বাসা যেতে রাত 10টা বেজে গেল। যাওয়ার আগে পান্না ইন্দুকে তেল দিতে দিতে বারবার বলেছিল, আমার পার্লারের ফেসিয়ালটা ফাটাফাটি, তোমাকে যা সুন্দর লাগছে না ইন্দু, স্কিন একেবারে বেবি স্কিন হয়ে গিয়েছে। কিন্তু তৃষা খুঁজে পাচ্ছিল না যে ইন্দুকে কোন অ্যাঙ্গেল থেকে সুন্দর দেখাচ্ছে। তৃষারা যখন এলো তখন কনক চাপা ডাইনিংয়ে ডিনার পরিবেশনে ব্যস্ত। প্রতিদিন প্রায় 12 পদের ব্যঞ্জনা রান্না করতে হয় তাকে। ডাইনিংয়ে সবাই খেতে বসেছে, জহির বাদে। সে অনেক রাতে বাড়ি ফেরে। কনক চাপা তৃষাকে দেখে ঘাম মুছতে মুছতে ওর কাছে এলো। তৃষার চোখে মুখে রাগ দেখতে পেয়ে সে শুধালো, কি হয়েছে রে, কিছু বলবি? তৃষা থমথমে স্বরে জিজ্ঞেস করলো, এখানে জিজ্ঞেস করবো সবার সামনে নাকি বেডরুমে যাবা? কনক চাপার চোখগুলো লাল দেখালো, হয়তো কেঁদেছে। আধা কান্না হয়ে বলতে লাগলো, বেডরুমে তোর নানা রেস্ট নিচ্ছে, আমাকে নিতে এসেছে, তোর নানি খুব অসুস্থ, যান যা যায় অবস্থা, আর তোর মামারও কোনো খবর নাই কয়েকদিন যাবত, আমাকে এখনই যেতে হবে। এই বলে কনক চাপা জহিরের সাথে ফোনে ব্যস্ত হয়ে গেল। তৃষা আর কিছু বলতে পারল না কনক চাপাকে। নিশ্চয়ই কনক চাপা জহিরের কাছে টাকা চাচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে। বিয়ের পর থেকে কনক চাপা জহিরের টাকা দিয়ে নিজের মা বাবা ভাই বোন সহ তাদের সন্তানের খরচও চালিয়েছে জহিরের টাকা নিয়ে। বিনিময়ে সে জহিরকে অগাধ স্বাধীনতা দিয়েছে। ইচ্ছে হলে জহির যেখানে সেখানে রাত কাটাতে পারে, ইচ্ছে হলে জহির একাধিক গার্লফ্রেন্ড রাখতে পারে, ইচ্ছে হলে সে কনক চাপাকে দিয়ে তার ক্লায়েন্টদের সামনে নাচাতেও পারে। কনক চাপা যেন জহিরের স্ত্রী নয়, বরং কয়েকটা টাকার বিনিময়ে জহিরের একটা কাঠের পুতুল। অথচ জহিরের সাথে কনক চাপার বিয়ের আগে ব্যাপারটা এমন ছিল না। সদ্য বিধবা সুন্দরী কনক চাপার প্রেমে যেন জহির হাবুডুবু কাচ্ছিল। কিন্তু কনক চাপার বিয়েতে রাজি হয়নি। কিন্তু অতি চালাক ও নারীলিপ্সু জহির জানতো অভাবীদের কাছে টাকাই সব। তাই কনক চাপার অর্থলিপ্সু বাপ ভাইয়াদের হাতে তুলে দেয় 50 লক্ষ টাকা, আর ভাঙ্গা টেনশেড বাড়ি জায়গা করে দেয় এক ফুল বিল্ডিং, একতলা দালান কোঠা। পরে বাবা ভাইয়ের জোর জবরদস্তির কাছে কনক চাপার নাটাও হ্যাতে রূপান্তরিত হয়। বহু ঢাকঢোল পিটিয়ে বিয়ে হয় সুদখোর ব্যবসায়ী জহির শেখ ও কনক চাপার। মায়ের বেডরুমে গিয়ে তৃষা দেখে ও নানা বিশাল বড় প্লেটে পোলাও, কোরমা, দই, মিষ্টি ইত্যাদি নিয়ে গ্রাসে শুধু গিলছে। নিজের শয্যাশায়ী স্ত্রীকে রেখে এভাবে কেউ গিলতে পারে ভেবে তৃষার আর তার সাথে কথা বলার রুচি হলো না। শুধু ভাবতে লাগলো, উপরওয়ালা এদেরকে কিছু না দিলেও দিয়েছেন একটি করে জিহ্বা, যা দিয়ে এরা পৃথিবী গিলে খেতে পারে। বিনিময়ে সম্মান থাকলো নাকি না থাকলো এদের তো দেখার বিষয় নয়। মিনিট কয়েক পরে তৃষার সামনে কনক চাপা আর তার বাবা গাড়ি দিয়ে হন হন করে বের হয়ে গেল। তবে তৃষা গেল না। তাছাড়া সবসময় কনক চাপা ইচ্ছে হলেই বাবার বাড়ি যেতে পারে না, কারণ ববিতার অনুমতি সবসময় পাওয়া যায়। এখন তৃষা বিয়েতে রাজি হয়েছে শুনে সব কিছু যেন খুব সহসাধ্য হয়ে গিয়েছে। মাকে কিছু বলার সুযোগ না পেয়ে তৃষা নিজের রুমে গিয়ে বই নিয়ে বসলো। কয়েক রাত থেকে আহনার ঠিক মতো ঘুমাতেই পাচ্ছে না। এদিকে সকাল সকাল ঘুমিয়ে সকাল সকাল ওঠায় তার নৈমিত্তিক অভ্যাস হলো। রাত 10টায় ঘুমিয়ে সে খুব ভোরে বাবার সাথে ফজরের নামাজ পড়ে ছুটতো জিম করতে। তারপর সকালে নাস্তা সেরে বাইকে করে কলেজে। কিন্তু তৃষার চুল দুটো তার হাতে আসার পর থেকে এ দুটির সাথে তৃষার কাছে আসা স্মৃতিগুলো ওকে ঘুমাতে দিচ্ছিল না। তৃষার চুলগুলো তো ওর শরীরেরই কোষ, হোক না মৃত্যুকোষ। আহনাব ওগুলোতেই হাত বুলিয়ে তৃষাকে অনুভব করতে থাকে। এভাবে তার সব নিয়মের ব্যতিক্রম হয়ে গিয়েছে। ক্লাসের শেষের বেঞ্চিতে সাদা স্কার্ফ মাথায় দিয়ে বসা সে মেয়েটাকে সে চিনত শুধু ধনাঢ্য ব্যবসায়ী জহির শেখের মেয়ে হিসেবে। ক্লাসে অন্য মেয়েদের কথার ভিড়ে সে এই নিশ্চুপ মেয়েটিকে ঠিকমতো লক্ষ্য করতে পারেনি কোনোদিন। ক্লাসের মেয়েদের রং ঢঙের ভিড়ে তৃষা একমাত্র সাদা স্নিগ্ধ এক রূপ। কলেজে ঢোকার পর থেকে কলেজের মেয়েদের দ্বারা রীতিমতো হ্যারাসের শিকার হতো আহনাব। বেশিরভাগ মেয়েদেরই দাবি ছিল সে বা তারা প্রাইভেট পড়তে চায় তার কাছে। আবার অনেক মেয়ে ফোন নাম্বার চাইতো, যাতে বাসায় ম্যাথ করার সময় কোনো সমস্যা হলে আহনাব স্যারের কাছ থেকে সেটা পার্সোনালি বুঝে নিতে পারে। আহনাব সরল মনে কয়েকজনকে ফোন নাম্বার ঠিকই দিয়েছে, কিন্তু সেটা রাতারাতি গোটা কলেজের সব ছাত্রীর মধ্যে ছড়িয়ে যায়। আর সেই থেকে আহনাফের ফোনে কল আসার হিড়িক লেগে যায়। কে বা কারা বিভিন্ন নাম্বার থেকে সারাদিনই কল দিতে লাগলো। আর সাথে সাথে তার আহনাফের ফেসবুক আইডিতেও হানা দেয়। প্রতিদিন শত শত মেসেজ আর কল, সাথে মেসেঞ্জারেও মেসেজ ও কল। ফোনে এত অত্যাচারিত হয়ে আহনাফ ফোন আর সাথে না নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতে কি, কিছু মেয়েরা আহনাফের গতিবিধি পর্যন্ত লক্ষ্য করা শুরু করে। সারাদিন ওকে ফলো করে কেউ একজন, তা সে জানে। যখন তখন কে বা কারা ওর ওপর চিৎকুট ছুঁড়ে মারে। প্রায়ই সেগুলোতে লেখা থাকে, আই লাভ ইউ ডিয়ার আহনাফ বা মিস ইউ ডিয়ার আহনাফ।
আবার কয়েকদিন একজন রক্ত দিয়ে লেখা চিঠিও ছুঁড়ে দেয়। তবে কে সেটা সে জানে না। আহনাফ বুঝতে পারে যারা এমনটি করে তারা আহনাফকে যথেষ্ট ভয় পায়। তবু ভয় পাওয়া সত্ত্বেও ওরা ওদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না বলেই এমনটি করে। এদিকে তৃষাকে গোয়েন্দাগিরি করতে বললাম, সে তো সরাসরি মানা করে দিয়েছে। আবার তৃষা মেয়েটা বাস্তবে এসব করতেও পারবে না, এতটা ধুরন্ধুর নয় সে। সেদিন আহনাফ খুব গম্ভীরভাবে অনুভব করছিল বিয়ের বয়স তো হয়ে গিয়েছে, এখন প্রেম করেই আর কি হবে, বরং তৃষাকে সরাসরি সে বিয়ের প্রস্তাব পাঠাবে তার বাবা মার দ্বারা। আগে তৃষার এইচএসসি পরীক্ষা পার হয়ে যাক। এইসব ভাবতে ভাবতে আহনাফের মা শায়লা এসে ছেলের ঘরের দরজায় টুকটুক করলো। আহনাফ গলা উঁচিয়ে বলল, ভেতরে এসো মা, ঠকঠক করার প্রয়োজন কি? শায়লা ভেতরে এসে থমথমে স্বরে শুধালো, ঘুমাসনি এখনো? ঘুম আসে না, ব্যাপার কি? টিভিতে তো খেলাও দেখতে পারতি, একা একা এখানে বসে আছিস কেন? আর কি ভাবছিস এত? মা, আমি বহুদিন বলছি আমাকে একসাথে এত প্রশ্ন করবে না, আমি পারি না এগুলোর উত্তর একসাথে দিতে। আচ্ছা থাক, আমার প্রশ্নের উত্তর তো দিতে হবে না, তোকে কোনো প্রশ্নেরই উত্তর দিতে হবে না, আমি বলছি। হ্যাঁ বেশ বল, আমি শুনছি। আমি আর তোর বাবা কি ভাবছিলাম জানিস? কি ভাবছিলে জলদি বলে ফেলো। ভাবছিলাম বিয়ের বয়স তো হলোই, বিয়ে করে বউ নিয়ে আয় এবার ঘরে। আচ্ছা এই কথা? না, শুধু এই কথা না, কথা হলো আমাদের কাছে তোর একটা বিয়ে সম্বন্ধ এসেছে। আহনাফ আশ্চর্য না হয়ে শুধালো, তাই নাকি? কে সে? রাহুল তালুকদারের একমাত্র মেয়ে বিভা। আহনাফ হো হো করে হেসে দিল।